মুভিটা শুরু হয় সমুদ্রের মাঝখানে ছোট একটা দ্বীপ থেকে। দ্বীপটার নাম হচ্ছে ওডো আইল্যান্ড, যেখানে যুদ্ধবিমান কোনো সমস্যা হলে ঠিক করা হয়। শিকিশিমা তার যুদ্ধবিমান ঠিক করার জন্য এই দ্বীপে আসে। এখানকার মেকানিক তাকে বলে যে তোমার বিমানে কোনো প্রকার সমস্যা নেই, ফিউল সিস্টেম, ইঞ্জিন অপারেটিং সবকিছু ঠিকঠাক আছে। এর নাম হচ্ছে তাসিবানা স্যার, সে একজন বিমানের সিনিয়র মেকানিক ইঞ্জিনিয়ার। মুভির মেইন হিরোর নাম হচ্ছে শিকিশিমা, যে একজন যুদ্ধবিমান চালক। তাসিবানা স্যার তাকে বলে তোমার বিমানে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। শিকিশিমা মন খারাপ করে সমুদ্রের তীরে গিয়ে বসে, আর দেখতে পায় যে সমুদ্রের গভীরের মাছগুলা মরে দ্বীপের তীরে ভেসে আসে। তারপর রাতে আমরা দেখতে পাই হঠাৎ করে বিপদের এলার্ম সিগন্যাল বেজে ওঠে। লাইট গার্ড তখন বিচের দিকে লাইট গুড়িয়ে দেখে যে অনেক বড় একটা জানোয়ার সমুদ্রের নিচ থেকে উঠে এসেছে। এই লোকটা বলে মনে হয় এটা গডজিলা। আমাকে একটা মুরব্বি বলেছিল যে সমুদ্রের নিচের মাছ যখন মরে উপরে উঠে আসে তখন গডজিলা আসে। সবাই তখন ভয়ে বাংকারের ভিতরে গিয়ে লুকায়। তাসিবানা স্যার বলে যে শিকিশিমা, তুমি বিমানে গিয়ে মেশিন গান দিয়ে ফায়ারিং করো, এখানে আমরা সবাই মেকানিক, কেউ এই গান চালাতে পারে না। এই 20mm মেশিন গানের হাত থেকে কেউ জীবিত বাঁচতে পারে না। শিকিশিমা তখন যুদ্ধ বিমানে যায় গডজিলাকে মারার জন্য, কিন্তু গডজিলাকে কাছে থেকে দেখে ভয় ফায়ারিং করতে পারে না শিকিশিমা। এইদিকে সবকিছু ভাঙচুর করে সবাইকে এক এক করে মারতে থাকে গডজিলা। যুদ্ধবিমানে হামলা করলে বিস্ফোরণের কারণে শিকিশিমা অজ্ঞান হয়ে যায়। শিকিশিমার জ্ঞান ফেরার পর দেখতে পায় সবাই মারা গেছে। তাসিবানা স্যার বলে, আজ তোমার কারণে সবাই মারা গেছে, তুমি বিমান বাহিনী হিসাবে একটা ভীতুর পরিচয় দিয়েছ। তারপর সবাই কার্গো শিপে করে বাড়ি ফিরে আসে। একজন প্রতিবেশী তাকে বলে যে তুমি তো যুদ্ধ করতে গিয়েছিলে, তাহলে জীবিত কিভাবে ফিরে আসলে? তার মানে তুমি কাপুরুষের মতো যুদ্ধ ছেড়ে পালিয়ে এসেছ। শিকিশিমা তার মা বাবার কথা জানতে চাইলে প্রতিবেশী জানায় আকাশ থেকে যখন হামলা হয়, ওই হামলায় পুরা গ্রাম আগুনে জলে পুড়ে শেষ হয়ে যায়। আমার বাচ্চাও তোমার মা বাবার সাথে আগুনে পুড়ে মারা যায়। কিছুক্ষণ পর শিকিশিমা বাজারে যায় নাস্তা করার জন্য। বাজারে কিছু লক চোর বলে দৌড়াচ্ছিল একটা মেয়েকে। মেয়েটা শিকিশিমার কলে একটা বাচ্চা ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এখানে একটা কথা না বললেই নয়, বাচ্চাটা কিন্তু দেখতে অনেক সুন্দর। শিকিশিমা বাজার থেকে বাইরে এসে দেখে যে এই মেয়েটা এখানে পালিয়ে আছে। মেয়েটাকে বলে, তুমি এত ছোট বাচ্চা নিয়ে চুরি করতে গিয়েছিলে কেন? মেয়েটা উত্তরে বলে, চুরি না করলে খাবো কি, আমার মা বাবা আত্মীয় স্বজন সবাই হাওয়ায় হামলায় মারা গেছে। এই কথা শুনে বাচ্চাটার জন্য অনেক মায়া হয় শিকিশিমার, আর তাদের দুজনকেই আশ্রয় দেয় নিজের ঘরে। তারপর রাতে খাবার খাওয়ার পরে শিকিশিমা মেয়েটাকে জিজ্ঞেস করে, তোমার হাজব্যান্ড কোথায়? মেয়েটা বলে যে আমার বিবাহ হয়নি। তাহলে এই বাচ্চা কার আর এর নাম কি? হাওয়ায় হামলার সময় এই বাচ্চাটাকে কুড়িয়ে পাই, তার সাথে একটা চিঠিতে লেখা ছিল বাচ্চার নাম আকিকো, আর আমার নাম হচ্ছে নরিকো। এভাবে তারা অনেক কষ্ট করে কিছুদিন পার করে। শিকিশিমা বলে, অনেক খোঁজাখুঁজি করার পর একটা কাজ খুঁজে পেয়েছি, তার সাথে অগ্রিম কিছু টাকাও দিয়ে দিয়েছে। কাজটা অনেক রিক্সের। সমুদ্রের মাঝখানে পানির নিচে যুদ্ধের সময় ম্যাগনেটিক ল্যান্ডমাইন পাতা হয়েছিল। সেই ল্যান্ডমাইনগুলা পানির নিচ থেকে খুঁজে বের করে মেশিন গানের মাধ্যমে ফাটিয়ে দিতে হবে। এই কথা শুনে নরিকো বলে, তোমার মাথা ঠিক আছে? যুদ্ধের সময় বেঁচে ফিরে আসছো, আবার সেই একই কাজ করতে যাচ্ছ কেন? তাহলে তুমি বলো কি করব? কাজ খুঁজতে খুঁজতে মরে যাব, কোথাও কাজ পাচ্ছি না। এইদিকে আকিকো, আর তোমার জিম্মেদারি আমার উপরে। তার পরের দিন শিকিশিমা কাজে এসে বলে, এই কাঠের নৌকায় করে এত রিস্কের কাজ কিভাবে করব? ডক্টর তাকে বলে, যুদ্ধের সময় অনেক ধরনের প্রায় 60,000 ল্যান্ডমাইন পাতা হয়েছিল। তার মধ্যে কিছু ল্যান্ডমাইন ম্যাগনেটিক লোহা বা স্টিলের তৈরি, কোনো জাহাজ কাছে গেলেই ব্লাস্ট হয়ে যায়। তাই কাঠের নৌকা ব্যবহার করি। আমি হলাম এই নৌকার কাপ্তান, এর নাম ছোট, উনি হচ্ছে ডক্টর সায়েন্টিস্ট। এই ল্যান্ডমাইনগুলা দেখতে ফুটবলের মতো সমুদ্রের নিচে থেকে বাঁধা থাকে। দুই নৌকার মাঝখানে শিকলে কাটার বেঁধে টানা হয়, ফলে সমুদ্রের নিচে থাকা ল্যান্ডমাইনের তার কেটে যায় আর উপরে বেশে আসে। তারপর এই 30mm মেশিন গান দিয়ে ফাটিয়ে দেই। শিকিশিমা বলে, আমি একবার চেষ্টা করে দেখি। কাপ্তান বলে, আমি তো পারলাম না, তুই চেষ্টা করে দেখ। আমাদের নৌকা অনেক লড়তাছে, তাই পরিবর্তন হওয়া বাতাস এবং দিক অনুসারে আপনাকে নিশানা রাখতে হবে। কথা বলতে বলতেই ফায়ারিং করে ল্যান্ডমাইন ফাটিয়ে দেয় শিকিশিমা। সবাই এটা দেখে খুশি হয় আর অনেক প্রশংসা করে শিকিশিমার। তারপর রাতে শিকিশিমা ওই দিনের ভয়ানক স্বপ্ন দেখতে পায় যে অটো আইল্যান্ডে গডজিলা সবাইকে মেরে ফেলে। শিকিশিমা এসব দেখে অনেক জোরে জোরে চিল্লাতে থাকে। নরিকো বলে, তুমি ঠিক আছো তো? আবার খারাপ স্বপ্ন দেখেছ? শিকিশিমা অনেক ভয় পেয়ে যায় আর পাগলামি করতে থাকে। এইগুলা দেখে নরিকো তাকে সামলিয়ে নেয় আর এভাবেই চলে যায় কয়েক বছর।
শিকিশিমা ঠিকমতো কাজ করে আর এইদিকে আকিকো একটু বড় হয়ে যায়, নিজের পায়ে হাঁটতে পারে। নরিকো পরিবারের সবকিছু দেখাশোনা করে, সবার খেয়াল রাখে। যুদ্ধের পরে বাকি সবার থেকে বেশ ভালোই উন্নত হয় তাদের। শিকিশিমা অনেক সুন্দর একটা ঘর বানিয়ে ফেলে। একদিন তাদের টিমের সবাইকে দাওয়াত দেয় নিজের বাসায়। ডক্টর বলে, নরিকো তোমার একটা ছবি নিতে পারি আমি? কাপ্তান বলে, নরিকোর হাসি দেখে ফিদা হয়ে গেছেন নাকি? এরকম কথা বইল না, নরিকো বিবাহিত, শিকিশিমা খারাপ মনে করবে। এই কথা বলতেই নরিকো বলে, আপনাদের ভুল ধারণা হয়েছে, আমাদের এখনো বিবাহ হয়নি। এইটা শুনে সবাই অবাক হয়ে যায়। কাপ্তান বলে, এটা আমরা কি শুনছি শিকিশিমা? ওর এই দুনিয়াতে আত্মীয় স্বজন কেউ নাই, তাই আমি আশ্রয় দেই, আর এই বাচ্চাও ওর সাথে ছিল। কিন্তু এই বাচ্চা নরিকোর নিজের বাচ্চা না। হাওয়ায় হামলার সময় আকিকোর মা বাবা মারা যায় আর নরিকো ওরে এখানে নিয়ে আসে। কাপ্তান বলে, কিসমতে তোমাদেরকে নতুন একটা পরিবার দিয়েছে, তাই নিজের মন থেকে এই পরিবারকে আপন করে নাও। তারপরের দিন শিকিশিমা কাজ থেকে ফিরে এসে দেখে নরিকো নতুন একটা পোশাক পরে বসে আছে। নরিকো বলে, আমিও কাজ থেকে এইমাত্র আসলাম, শহরের একটা অফিসে চাকরি পেয়েছি আমি। শিকিশিমা বলে, আমার কাজ থেকে তো ভালো উপার্জন হচ্ছে, তাহলে তোমার চাকরি করার প্রয়োজন কি? আমি সব সময় চেয়েছিলাম যে নিজের পায়ে দাঁড়াতে, আর তোমার সাথে থাকলে তোমারও কোনোদিন বিয়ে হবে না। প্রতিবেশী মহিলা বলেছে, আমরা কাজ থেকে না ফেরা পর্যন্ত আকিকোর খেয়াল রাখবে। সমুদ্রের মাঝে বিভিন্ন জায়গায় নিউক্লিয়ার হামলা করার কারণে গডজিলা অনেক বড় আর শক্তিশালী হয়ে যায়। বিশেষজ্ঞরা অনুমান করে যে কিছুদিনের ভিতরে গডজিলা শহরে এসে হামলা করবে। তারপর আমরা একটা জাহাজ দেখতে পাই, যেটার অবস্থা খুবই বাজে ছিল, ছোট বলে মনে হয় নতুন কোনো অস্ত্র দিয়ে এই অবস্থা করেছে জাহাজের। ডক্টর বলে, যে কোনো অস্ত্রই হোক, এরকম অবস্থা করা সম্ভব না। জাহাজের হাল দেখে মনে হয় কোনো বিশাল বড় জানোয়ার এই কাজ করেছে। শিকিশিমা তখন বলে, যদি কোনো জানোয়ার হয় তাহলে গডজিলা হবে। তার কিছুক্ষণ পরেই সমুদ্রের নিচের মাছগুলা মরে উপরে ভেসে ওঠে। শিকিশিমা অনেক ভয় পেয়ে বলে যে এটা গডজিলা আসার সিগন্যাল, সবাইকে খবর করে দাও, গডজিলা কিছুক্ষণের মধ্যে আসবে। ঠিক তখনই তাদের পাশের নৌকায় গডজিলা হামলা করে, আর এটা দেখে সবাই অবাক হয়ে বলে যে এটাকে মারা কোনোভাবেই সম্ভব না। ডক্টর আর শিকিশিমা একটা বোম পানিতে ফালায়, যেটা গডজিলার কাছে গেলে রিমোটের মাধ্যমে ফাটিয়ে দেয়। কিন্তু গডজিলার চামড়া অনেক মোটা হওয়ায় তার কোনো ক্ষতি হয় না, বরং পানি থেকে মাথা বের করে তাদের পিছনে আসতে থাকে। ডক্টর বলে, মুখের ভিতরে যদি ল্যান্ডমাইন ফাটাতে পারি তাহলে হয়তো বা গডজিলার ক্ষতি হতে পারে। শিকিশিমা আন্ধাধুন ফায়ারিং করতে থাকে। এইদিকে ডক্টর আরও একটা ল্যান্ডমাইন পানিতে ছেড়ে দেয়। ছোট রিমোট হাতে নিয়ে দেখতে পায় যে ল্যান্ডমাইনের তার ছিঁড়ে গেছে। গডজিলা তাদের অনেক কাছে চলে আসে। শিকিশিমা ফায়ারিং করে গডজিলার মুখে ল্যান্ডমাইন ফাটিয়ে দেয়, যার কারণে গডজিলার মুখের বাম সাইডের পুরা অংশ ফেটে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিজেকে ঠিক করে ফেলে আর পানি থেকে বের হয়ে তাদের ওপরে হামলা করতে যাচ্ছিল। ঠিক তখনই জাপান থেকে নৌবাহিনীর তাদেরকে বাঁচাতে চলে আসে, আর গডজিলার উপরে আন্ধাধুন হামলা করতে থাকে, যার কারণে গডজিলা আরও বেশি রেগে গিয়ে তাদের জাহাজে আক্রমণ করে বসে। বারবার হামলা করার কারণে গডজিলা ক্ষতিগ্রস্ত হয়ে পানির নিচে চলে যায়, আর নিজের লেজারের শক্তি দিয়ে পুরো জাহাজকে এক নিমিষে শেষ করে দেয়, আর অনেক জোরে জোরে গর্জন দিয়ে পানির নিচে চলে যায়। তারপরে শিকিশিমা হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। নরিকো তাকে বলে, তুমি সব সময় চিন্তা করো আর মন খারাপ করে থাকো, আমাকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছ, তারপর থেকে দুজনে একসাথেই পরিবারের মতো আছি, কিন্তু নিজের ব্যাপারে আমাকে কোনো কিছু জানাও না। শিকিশিমা বলে, ওই দিন আমার কারণে সবাই মারা গিয়েছিল। রাতের অন্ধকারে অনেক বড় ডাইনোসরের মতো একটা রাক্ষস আসে। আমাকে বলা হয়েছিল আমার ফাইটার প্লেনের গান দিয়ে রাক্ষসটাকে মারার জন্য, কিন্তু আমি ওখান থেকে পালিয়ে যাই, আর আমার কারণে সবাই ওই রাক্ষসের শিকার হয়। আজকে যেই জানোয়ার আমাদের উপর হামলা করে এটা হচ্ছে ওই রাতের রাক্ষস টাইয়ার, এর নাম হচ্ছে গডজিলা। তারপর গডজিলা সমুদ্র থেকে শহরের দিকে যেতে থাকে, আর নৌবাহিনী গডজিলাকে আটকাতে একা দ্বারা হামলা করতে থাকে। শিকিশিমা আকিকোর সাথে খেলাধুলা করতেছিল, ঠিক তখনই পুরো শহরে বিপজ্জনক এলার্ম সিস্টেম বেজে ওঠে। রেডিওতে বলতেছিল যে শহরের ভিতরে গডজিলা আক্রমণ করে বসে, আর ওই শহরেই নরিকো চাকরি করে। গডজিলার ভয়ে সবাই আতঙ্কে নিজের যান বাঁচাতে দৌড়াতে থাকে। নরিকো অফিসের কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য ট্রেনে উঠে। হঠাৎ করে ট্রেনের সামনে একটা গাড়ি চলে আসে, যার কারণে ট্রেনটাকে থামিয়ে দেওয়া হয়, আর এই ট্রেনের ওপরেই আক্রমণ করে গডজিলা। নরিকো নিজের যান বাঁচাতে পানিতে লাফ দেয়, আর গডজিলা সবকিছু ভাঙচুর করতে থাকে। একের পর এক বিল্ডিং ভেঙে ধুলোর সাথে মিশিয়ে দেয়। শিকিশিমা এখানে চলে আসে নরিকোকে বাঁচানোর জন্য। ঠিক তখনই আর্মি সেনারা ট্যাঙ্ক দিয়ে হামলা করে গডজিলাকে মারার জন্য, কিন্তু সামান্য ট্যাঙ্কের আঘাতে গডজিলার কোনো কিছুই হয় না।
বরং আরও রেগে গিয়ে নিজের লেজার শক্তি ব্যবহার করে পারমাণবিক বোমার মতো হামলা করে, যার কারণে অনেক বড় একটা বিস্ফোরণ হয় আর পুরো শহর ধুলের সাথে মিশে যায়। নরিকো শিকিশিমাকে বাঁচাতে গিয়ে নিজের জান হারিয়ে ফেলে। শিকিশিমা বাইরে এসে নরিকোকে ডাকতে থাকে, কিন্তু আশেপাশে একটা মানুষও দেখা যায় না। গডজিলা অনেক জোরে জোরে গর্জন দিয়ে এখান থেকে চলে যায়। শিকিশিমা গডজিলার কারণে রাগে মাটিতে পড়ে অনেক জোরে জোরে চিল্লাতে থাকে। নিউজ চ্যানেলে বলা হয় যে সমুদ্র থেকে আসা বিশাল জানোয়ারের আক্রমণের কারণে প্রায় 30,000 মানুষ আহত হয় আর 20,000 ঘরবাড়ি ভেঙে চুরে নষ্ট হয়ে যায়। তারপর নরিকো মারা যাওয়ার কারণে সবাই একসাথে হয়। ডক্টর শিকিশিমাকে বলে সরকার আমাদের কাছে হেল্প চেয়েছে গডজিলাকে মারার জন্য, কারণ গডজিলার ব্যাপারে আমাদের থেকে বেশি কারো কাছে কোনো ইনফরমেশন নেই। সরকার আমাদেরকে নিয়ে গডজিলাকে মারার জন্য একটা মিশন শুরু করতে চাচ্ছে। নৌবাহিনীর সবাইকে একটা মিটিংয়ে ডাকা হয়, যেখানে ডক্টর সবাইকে গডজিলাকে মারার প্ল্যান বলতে থাকে। এই জানোয়ারটা এতই শক্তিশালী যে আমাদের কোনো অস্ত্রই এর কোনো ক্ষতি করতে পারবে না, বরং আমি নিজের চোখে দেখেছি জাপানের শক্তিশালী একটা জাহাজকে চোখের নিমিষে শেষ করে দিয়েছে। যদিও নিজের কোনো ক্ষতি হয় সেটাকে খুবই দ্রুত ঠিক করে ফেলে। কিন্তু এবার আমরা অন্য একটা বুদ্ধি ব্যবহার করব। আমাদের কাছের সমুদ্র সাগামি ট্রেঞ্চ, যার গভীরতা 1500 মিটার, ফিয়ন গ্যাসের সিলিন্ডার দিয়ে গডজিলাকে পেঁচিয়ে নিব। তারপর একসাথে সিলিন্ডারের মুখ খুলে দিব, যার কারণে সাগামি ট্রেঞ্চের নিচে ডুবে যাবে আর পানির অতিরিক্ত প্রেসারের কারণে মারা যাবে গডজিলা। কাপ্তান বলে যে গডজিলা সমুদ্রের নিচে থাকে, তাহলে পানির প্রেসারে কি ক্ষতি হবে তার? ডাক্তার বলে আমি হিসাব করেছি 25 সেকেন্ডে শরীরের প্রতি 1 স্কয়ার মিটারে 1500 টন ওজনের চাপ পড়বে, আর সমুদ্রের নিচে কোনো প্রাণী এত ওজনের চাপ সহ্য করতে পারবে না। তারপর সবাই একটা চায়ের দোকানে কথা বলার জন্য আসে। কাপ্তান বলে গডজিলার পরবর্তী হামলা কোথায় হতে পারে? ডক্টর বলে এই হামলার পরে অনুমান করা যায় যে দ্বিতীয় হামলা টোকিও শহরে হতে পারে। দুর্ভাগ্যবশত সেটা 10 দিনের ভেতরেও হতে পারে। শিকিশিমা বলে আমাকে একটা ফাইটার প্লেনের ব্যবস্থা করে দেন। আপনার তো ভালোই গভর্নমেন্টের সাথে সম্পর্ক আছে। যদি আমাকে ফাইটার প্ল্যান ব্যবস্থা করে দেন তাহলে গডজিলাকে ধোঁকা দিয়ে বিরক্ত করে সাগামি ট্রেঞ্চের দিকে নিয়ে আসতে পারবো। ডক্টর বলে ঠিক আছে, এটা হলে তো ভালোই হয়, আমি চেষ্টা করব ব্যবস্থা করার জন্য। তারপরের দিন সকালে ডক্টর একটা ফাইটার প্লেন ব্যবস্থা করে দেয়, কিন্তু প্লেনটা অনেকদিন গ্যারেজে পড়ে থাকায় তার ভিতরের অনেক কিছু নষ্ট হয় আর অনেক জং ধরে যায়। ডক্টর বলে আমাদের ভালো একজন মেকানিক লাগবে যে কিনা ফাইটার প্লেনের সবকিছু জানে। শিকিশিমা বলে আমার একজন পরিচিত মেকানিক আছে যার নাম তাসিবানা স্যার। শিকিশিমা তাসিবানা স্যারকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবে খুঁজে পায় না। একদিন শিকিশিমার ওপরে কেউ একজন পিছন থেকে মাথায় বাড়ি মারে, যার কারণে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পরে দেখতে পায় যে তাসিবানা স্যার এসেছে। তাসিবানা বলে যে আমার নামে তুমি এগুলা উল্টাপাল্টা কি লিখেছ চিঠিতে? শিকিশিমা বলে আপনাকে অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু খুঁজে পাচ্ছি না, তাই বাধ্য হয়ে এগুলো লিখেছি যাতে আপনি আমাকে মারার জন্য আসেন। আমার কাছে একটা ফাইটার প্ল্যান আছে যেটার অবস্থা খুবই খারাপ, ওটাকে আপনার ঠিক করে দিতে হবে গডজিলাকে মারার জন্য, আর আমাদের বন্ধুদের প্রতিশোধ নিতে হবে। তাসিবানা তখন রাজি হয়ে যায় প্লেন ঠিক করার জন্য। তারপরের দিন আরও দুজন মেকানিককে সাথে করে নিয়ে আসে। তাসিবানা স্যার বলে প্লেনের অবস্থা খুবই খারাপ, কিছু সময় লাগবে এটাকে পুরোপুরি ঠিক করার জন্য। ডক্টর এই কথা শুনে অনেক খুশি হয় আর সবাইকে গুড লাক বলে চলে যায়। এইদিকে নৌবাহিনীর সেনারা গডজিলাকে মারার জন্য অপারেশনের সকল প্রস্তুতি নিচ্ছে। সন্ধ্যার সময় সমুদ্র থেকে ডক্টর কিছু সিগন্যাল পায়। রেডিয়েশন ডিটেক্টরের রিডিং এর মাধ্যমে অনুমান করা যায় যে গডজিলা টোকিও শহরের দিকে সকালেই আক্রমণ করবে। আমাদের কাছে একটা রাতের সময় আছে, তাই সবাই বাসায় চলে যান, যতটুকু পারেন ফ্যামিলির সাথে সময় কাটান। শিকিশিমা বাসায় এসে আকিকোকে কলে নিয়ে প্রতিবেশীকে বলে আপনাকে অনেক ধন্যবাদ আমার বাচ্চার খেয়াল রাখার জন্য। আকিকো তার বাবার কাছে একটা চিত্র দিয়ে কান্না করতে থাকে। আসলে চিত্রটা ছিল তার পরিবারের। শিকিশিমা তখন বাচ্চাকে ঘুম পাড়িয়ে বালিশের পাশে একটা খাম রেখে দেয়। সকালে আকিকো খামটা প্রতিবেশীকে দেয়, যেটাতে লেখা ছিল এখানে বাড়ির দলিল আর কিছু টাকা দিয়ে গেলাম, এগুলা দিয়ে আমার বাচ্চার খেয়াল রাখিয়েন। প্রতিবেশী তখন বুঝতে পারে শিকিশিমা কোনো ভয়ঙ্কর মিশনে গেছে যেখান থেকে জীবিত নাও ফিরতে পারে। এইদিকে তাসিবানা স্যার সারা রাত কাজ করে ফাইটার প্লেনটাকে পুরোপুরি ঠিক করে দেয় আর বলে উইদিন ওডো আইল্যান্ডে গডজিলার কারণে সবই মেকানিক মারা গেছে। এই জানোয়ারের কারণে নরিকো তোমাকে বাঁচাতে গিয়ে নিজের জান দিয়ে দেয়। আজকে তোমাকে সবার প্রতিশোধ নিতে হবে। এইদিকে গডজিলা চলে আসে আর সবার উপরে আক্রমণ শুরু করে, একটা জাহাজকে খেলনার মতো উড়িয়ে চোখের নিমিষেই শেষ করে দেয়, যেটা দেখে সবাই আতঙ্কে অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে শিকিশিমা তার ফাইটার প্লেন নিয়ে আকাশে উড়ে যায় আর ডক্টরের সাথে কন্ট্যাক্ট করে বলে যে আমি গডজিলাকে রাগিয়ে সমুদ্রে সাগামি ট্রেঞ্চের দিকে নিয়ে যাচ্ছি, সবাই প্লেন অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাও।
গ্রামবাসীরা ভয় পেয়ে বাড়ি গড় ছেড়ে পালাতে থাকে। গডজিলা গ্রামের কয়েকটা বাড়ি গড় পায়ের তলে ফালিয়ে ভাঙচুর করে। ঠিক তখনই শিকিশিমা এখানে চলে আসে আর ফায়ারিং করে গডজিলাকে বিরক্ত করতে থাকে, যাতে গডজিলার নজর শিকিশিমার বিমানের উপরে পড়ে। প্ল্যান মোতাবেক গডজিলা রেগে গিয়ে শিকিশিমার বিমানের পিছনে আসতে থাকে। ডক্টর এটা দেখে অনেক খুশি হয় আর হামলার জন্য সবাইকে প্রস্তুত হতে বলে। গডজিলা শিকিশিমার বিমান ধরার জন্য সমুদ্রের মাঝখানে চলে আসে আর অনেক রেগে গিয়ে লেজার শক্তি ব্যবহার করে দুইটা জাহাজকে চোখের পলকেই শেষ করে দেয়, যার কারণে গডজিলার নিজেও অনেক ক্ষতিগ্রস্ত হয়। একজন নৌবাহিনীর বলে এর শক্তির কাছে আমাদের জাহাজ কিছুতেই টিকবে না, তাই সবাইকে জাহাজ ছেড়ে যান বাঁচানোর জন্য পালানো উচিত। ডক্টর বলে চিন্তা করার কোনো কারণ নেই, একবার পাওয়ার ব্যবহার করার পরে দ্বিতীয়বার আবার ব্যবহার করতে অনেকটা সময় লাগে, তাই প্ল্যান মোতাবেক অর্ডার দেন সবাইকে। গডজিলার নজর শিকিশিমার বিমানের উপরে থাকে। এই সুযোগে ফিয়ন গ্যাসের সিলিন্ডার দিয়ে গডজিলাকে ঘিরে ফেলে দোনো জাহাজ। গডজিলা আবারও লেজার শক্তি ব্যবহার করার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলে। ঠিক তখনই ফিয়ন গ্যাসের সিলিন্ডার ফাটিয়ে দেয় আর দেখতে দেখতেই সাগামি ট্রেঞ্চের 1500 মিটার গভীরে ডুবে যায়। এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়, কিন্তু গডজিলা এত সহজেই মরে না। পানির নিচে থেকেও জাহাজের রশি ধরে অনেক জোরে টান দেয়। ডক্টর বলে আমাদেরকে প্ল্যান বি শুরু করতে হবে। প্ল্যান বি এর মোতাবেক সিলিন্ডারের সাথে লাগানো বেলুনগুলোকে ফুলিয়ে দেওয়া হয় আর অনেক স্পিডে উপরে আসার কারণে পানির অনেক প্রেসার তৈরি হয়, যার কারণে গডজিলার শরীর কিছুটা বরফে জমে যায়। 800 মিটার উপরে আসার পর রশি থেমে যায়। ক্যাপ্টেন তখন বলে দুনো জাহাজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফুল স্পিডে চলো, কিন্তু দোনো জাহাজ মিলেও গডজিলাকে উপরে টানতে পারে না। ঠিক তখনই তাদেরকে সাহায্য করতে ছোট সেখানে চলে আসে আর তার সাথে আরো অনেকগুলা ভোট নিয়ে আসে। কাপ্তান তখন খুশিতে হিন্দি ভাষায় একটা ছন্দ বলে माल कर दिया, धोती को फाड़ के रुमाल कर दिया। ক্যাপ্টেন তখন অর্ডার দেয় সবাই মিলে গডজিলাকে একসাথে উপরে টানার জন্য। ফাইনালি অনেক চেষ্টার পর গডজিলা উপরে আসে, কিন্তু তার তেমন কোনো বেশি একটা ক্ষতি হয় না। তারপর গডজিলা অনেক জোরে গর্জন করতে থাকে আর নিজের লেজার শক্তি উৎপাদন করে। এটা দেখে সবাই অনেক ভয় পায় আর নিজের মৃত্যুকে অনেক কাছে থেকে দেখে। নিজেদের ভিতর যে একটা সাহস ছিল সেটাকে হারিয়ে ফেলে। কিন্তু শিকিশিমা এখনো সাহস হারায় না। নরিকোর কথা মনে করে সামনের দিকে এগিয়ে গডজিলার মুখের ভিতরে ঢুকে যায়, যার কারণে অনেক বড় একটা ব্লাস্ট হয় আর গডজিলার পুরা মুখ ফেটে যায়। এটা দেখে সবার শিকিশিমার মৃত্যুর জন্য মন খারাপ হয়। ডক্টর আকাশের দিকে তাকিয়ে দেখে শিকিশিমা প্যারাসুটে করে উঠতেছে। এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। আজকের এই ঘটনাটা রেডিওর মাধ্যমে তাসিবানা স্যার শুনতেছিল, যেটা শুনে সেও অনেক খুশি হয়ে যায়। তার মনে পড়ে বিমান ঠিক করার সময় ইমার্জেন্সির জন্য ভিতরে একটা প্যারাসুট লাগিয়ে দিছিল। গডজিলা তার উৎপাদন করা শক্তি ব্যবহার না করতে পারায় নিজের ভিতরেই টুকরো টুকরো হয়ে সমুদ্রে গভীরে ডুবে যায়। এইদিকে শিকিশিমার সাহসকে সম্মানের সাথে সবাই স্যালুট জানায়। মিশন শেষ করে সবাই ফিরে আসার পর প্রতিবেশী আকিকোকে কোলে নিয়ে শিকিশিমার কাছে এসে বলে, হসপিটাল থেকে তোমার বাসায় একটা চিঠি পাঠিয়েছে। শিকিশিমা চিঠি পড়ে 1 সেকেন্ডও দেরি করে না দৌড়ে হসপিটালে চলে যায়। হসপিটালে চলে আসার পর যেটা দেখতে পায়, সত্যি কথা বলতে এটার জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব তোমার ইচ্ছা, লাইক আর কমেন্ট করে জানাও একটু কিচ্ছা। নতুন ভিডিওর সাথে দেখা হবে আবার। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। এবার